আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দেশের বৃহৎ নার্সিং কোচিং সাইফ নার্সিং কোচিংয়ের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আমাদের মার্চ 2026 লাইসেন্স পরীক্ষা খুবই সন্নিকটে। তো এর জন্য আমাদের সাইফ নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিছু ফ্রি ক্লাস। এর ধারাবাহিকতায় আজকে আমরা নেব মেডিকেল মিডওয়াইফারি রিভিশন ক্লাস। আজকে আমাদের মিডওয়াইফারি রিভিশন ক্লাস ফর মার্চ লাইসেন্স এক্সাম মার্চ 2026। যারা যারা লাইভে দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন। একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার কিনা, আর স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনের লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। মিডওয়াইফারি অনেক ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তো মিডওয়াইফারি থেকে অনেক কোশ্চেনই আসে লাইসেন্স পরীক্ষায়, প্লাস বিভিন্ন জব পরীক্ষায় বা পোস্ট বেসিকের অ্যাডমিশন টেস্টে। এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, শুধু যে লাইসেন্স এক্সামের জন্য তা নয়। এটা পোস্ট বেসিক অ্যাডমিশন থেকে শুরু করে জব সেক্টরে জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে রিভিশন দেব মিডওয়াইফারি। ঠিক আছে, আমরা কোশ্চেন দেখছি। যারা যুক্ত আছেন একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার কিনা। এর মধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, আজকে আমরা দেখব মিডওয়াইফারি রিভিশন ক্লাস। নাম্বার 1, ভ্যাজাইনাল ক্যানাল নর্মালি হ্যাজ। ভ্যাজাইনাল ক্যানেল বা ভ্যাজাইনাল যে পরিবেশ, এই পরিবেশটা নদী লিখেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভ্যাজাইনাল যে পরিবেশ, এই পরিবেশটা অ্যাসিড এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টটা অ্যাসিড এনভায়রনমেন্ট, অ্যালকালাইন এনভায়রনমেন্ট নাকি ক্ষারীয় এনভায়রনমেন্ট, নিউট্রাল এনভায়রনমেন্ট নাকি নিরপেক্ষ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট ডিফিকাল্ট টু ডিটারমাইন। এমন এক এনভায়রনমেন্ট যেটা ডিটারমাইন করা খুবই কঠিন। স্পৃহা দিয়েছেন অল ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, ভ্যাজানাল ক্যানেল নর্মালি হ্যাজ। তাহলে ভ্যাজানাল ক্যানেলের পরিবেশটা কেমন পরিবেশ? এটা অ্যাসিডিক পরিবেশ, এটা ক্ষারীয় পরিবেশ, এটা নিরপেক্ষ পরিবেশ, নাকি এমন একটা পরিবেশ যেটা কি ডিটারমাইন করা বা চিহ্নিত করা ডিফিকাল্ট। তো ভ্যাজানাল পরিবেশটা কেমন? তাজুল ইসলাম, বৃষ্টি, জুই, মনিকা বসু মজুমদার নাম প্রকাশ অনিচ্ছুক দিয়েছেন অ্যাসিডিক এনভায়রনমেন্ট। হ্যাঁ, ভ্যাজানাল ক্যানেলটা নর্মালি অ্যাসিডিক। তো অ্যাসিডিক হওয়ার রিজন কি? অ্যাসিডিক হওয়ার রিজন এখানে যেন কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা জীবাণু গ্রো করতে না পারে, এই জন্য এই পরিবেশটা কি অ্যাসিডিক পরিবেশ। শিয়া ভারিয়া, শেয়ার ডান, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা মোহন্ত, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ওকে, দেখি নেক্সট কোশ্চেন 2, দ্য নর্মাল ইউটারাস ওয়েয়ার্স
ড্যাশ গ্রাম। নর্মাল ইউটারাস ওয়েটস, নর্মাল একটা ইউটারাসের ওয়েট কতটুকু? 80 গ্রাম, 90 গ্রাম, 60 গ্রাম, 50 গ্রাম। নর্মাল ইউটারাসের ওয়েট কতটুকু? 80 গ্রাম, 90 গ্রাম, 60 গ্রাম, 50 গ্রাম। নর্মাল ইউটারাসের ওয়েট। জ্যোতি রহমান নদী, বিথি শিকদার, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, তাজুল ইসলাম, মনিকা বসু মজুমদার, মনিকা বসু মজুমদার, তাজুল ইসলাম দিয়েছেন 2C, 60 গ্রাম, ভেরি গুড। তাহলে একটা নর্মাল ইউটেরাসের ওয়েটস হচ্ছে কত? 60 গ্রাম, 60 গ্রাম। 3, ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ফেলোপিয়ান টিউব ইজ দ্য, সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট মানে কি সরু পার্ট, ফেলোপিয়ান টিউব। এই হচ্ছে কি ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের পার্ট হচ্ছে 4টি, ইন্টারস্টিশিয়াল, ইসমাস, ইনফান্টিবুলাম, অ্যাম্পোলা। এর মধ্যে সবচেয়ে নেরোয়েস্ট পার্ট কোনটি? নেরোয়েস্ট মানে কি সবচেয়ে সরু পার্ট কোনটি? সরু পার্ট কোনটি? আনিশা জাহান মিম, ডান, থ্যাংক ইউ। সমীক্ত দিয়েছেন সি, তানিয়া আহমেদ, তন্নি, জ্যোতি রহমান দি, তাজুল ইসলাম দিয়েছেন 3B। আচ্ছা, সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট মানে কি সবচেয়ে সরু বা চিকন যে পার্ট, এটা কোন পার্ট হচ্ছে সবচেয়ে সরু পার্ট? ইন্টারস্টিশিয়াল, ইসমাস, ইনফান্টিবুলাম, অ্যাম্পোলাম। আচ্ছা, তাহলে আমরা আগে পার্টগুলি দেখি। এটা হচ্ছে কি ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের এই যে পার্ট ফানেল শেপ, এই পার্টটার নাম হচ্ছে ইনফান্টিবুলাম, এই পার্টটার নাম ইনফান্টিবুলাম। আচ্ছা, ইনফান্টিবুলাম উপরে সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট, এই যে পার্ট ওয়াইডেস্ট পার্ট, এই ওয়াইডেস্ট পার্টটা হচ্ছে কি অ্যাম্পোলা। তাহলে ফানেল শেপ যে পার্ট এইটা হচ্ছে কি ইনফান্টিবুলাম, সবচেয়ে ওয়াইডেস্ট যে পার্ট এইটা হচ্ছে অ্যাম্পোলা। তারপরে হচ্ছে এইখানের যে পার্ট এটাকে বলা হয় ইসমাস, আর এই যে ন্যারো পার্টটা এটাকে বলা হয় কি ইন্টারস্টিশিয়াল। তাহলে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, ন্যারোয়েস্ট পার্ট, আচ্ছা অনেকেই ভাবে ইসমাস। ইসমাস এই অংশটা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল, যেটা ইউটেরাসের এন্ড ম্যামেট্রিয়ামের সাথে লাগানো থাকে, এই লেয়ারটা হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, ইন্টারস্টিশিয়াল। তারপর হচ্ছে ইসমাস, এই অংশটার নাম অ্যাম্পোলা, এই অংশটার নাম হচ্ছে ইনফান্টিবুলাম। আচ্ছা, তাহলে এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে, সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট কোনটি, সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট কোনটি? তাহলে ন্যারোয়েস্ট পার্ট হচ্ছে ইন্টারস্টিশিয়াল, আর সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট কি? ওয়াইডেস্ট পার্ট হচ্ছে অ্যাম্পোলা। এখান থেকে কোশ্চেন আসতে পারে ফার্টিলাইজেশন কোথায় ঘটে, বা ফার্টিলাইজেশন টেক্স প্লেস কোথায় হয়? ফার্টিলাইজেশন হয় কোথায়? অ্যাম্পোলাতে। আসতে পারে একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি বা টিউবাল প্রেগনেন্সি, প্রেগনেন্সি কোন অংশে বেশি হয়? কোথায় বেশি হয়? অ্যাম্পোলাতে, অ্যাম্পোলা অফ ফেলোপিয়ান টিউব। আচ্ছা, নেক্সট 4, ওভুলেশন ইউজুয়ালি ওয়াকার্স ইন এ 28-day সাইকেল অন। ওভুলেশন, যা মেনস্ট্রুয়াল সাইকেল যাদের 28 ডেসে, তাদের ক্ষেত্রে ওভুলেশনটা কততম দিনে হয়? ডে 14, ডে 12, ডে 16, ডে 18। তাহলে যাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে 28 ডেজ সাইকেলে, তাদের ওভুলেশনটা কত দিনে হবে, কততম দিনে হবে? ডে 14 ডে, ডে 12, ডে 16, ডে 18। আর সিদ্রাতুল মুনতাহার দিয়েছেন 4A, বৃষ্টি জুই 4A, তানিয়া আহমেদ জুই, তন্নি দিয়েছেন এ, রবিউল আওয়াল ঈশা দিয়েছেন এ, সোনিয়া সরকার এ। ওকে, ডে 14। আচ্ছা, তাহলে আমরা একটু মেনস্ট্রুয়াল সাইকেলটা একটু রিভিউ করি। মেনস্ট্রুয়াল সাইকেলের স্টেজ আছে 4টি, স্টেজ হচ্ছে 4টি। প্রথমত হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, দ্বিতীয়ত হচ্ছে ফলিকুলার ফেজ, তৃতীয়ত হচ্ছে ওভুলেশন, 4 নাম্বার হচ্ছে সিক্রেটরি ফেজ। তো ডে 1 থেকে ডে 5, ডে 1 থেকে ডে 5, ডে 5 হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, মেনস্ট্রুয়াল ফেজ। এই মেনস্ট্রুয়াল ফেজে মেনস্ট্রুয়াল চলতে থাকে, বা ব্লিডিং পার ভেজানা যায় বলে, ব্লিডিং পার ভেজানা। তাহলে মেনস্ট্রুয়াল ফেজে হচ্ছে ব্লিডিং চলতে থাকে ডে 1 টু ডে 5। ডে 1 টু ডে 5 এর মধ্যেই আবার
পিটুইটারি গ্ল্যান্ড থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়, সিক্রেট হয়, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ওভারিতে, এটা হচ্ছে কি ওভারি, সবাই একটু মনোযোগ দেবেন, মেনস্ট্রুয়াল সাইকেল, ওভারিতে কিছু ফলিকল তৈরি হয়, ফলিকলে হচ্ছে এই ফলিকলগুলিতে ওভাম তৈরি হয়, ওভাম। তো এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ওভারিকে স্টিমুলেট করে বা ফলিকল তৈরি করার জন্য ফলিকলে এই যে ফলিকলগুলি তৈরি হয়, ভিতরে ওভামগুলি তৈরি হয়, এগুলি হচ্ছে থাকে ইম্যাচিউর। এর মধ্যে একটা ফলিকল হচ্ছে ম্যাচিউর হয়, এটা ওভারি, এর মধ্যে একটা ফলিকল হচ্ছে ম্যাচিউর হয়, এটা হচ্ছে ওভাম। তাহলে এটা হচ্ছে কি ফলিকল আর এটা হচ্ছে কি ওভাম, এইটা ম্যাচিওর হয়। এই যে ফলিকুলার ফেজ, এতে সময় নেয় হচ্ছে কতদিন, 28 ডে সাইকেলে ডে 13 পর্যন্ত হচ্ছে সময়, ডে 13 পর্যন্ত হচ্ছে এটার সময়। তাহলে মেনস্ট্রুয়েশনের ডে 1 থেকে এই ফলিকুলার ফেজটা শুরু হয়। তো এখানে কি হয়, অনেকগুলি ফলিকল তৈরি হয়, এই ফলিকলের ইম্যাচিওর ফলিকল বা ইম্যাচিওর ওভাম তৈরি হয়, এর মধ্যে একটা ফলিকল শুধুমাত্র কি হয়, ম্যাচিওর হয়, একটা ওভামে একটা ফলিকল ম্যাচিওর হয়। তাহলে এই ওভাম ম্যাচিওর হওয়ার পরে এখন হচ্ছে ওই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেটা সিক্রেট হয়, এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আবার পিটুইটারি গ্ল্যান্ডকে সংকেত দেয় লুটিনাইজিং হরমোন বা এলএস হরমোন সিক্রেট করার জন্য, এই লুটিনাইজিং হরমোন হচ্ছে কিসের জন্য রেসপন্সিবল, ওভুলেশনের জন্য রেসপন্সিবল। ডে 14 কি হয়, 14তম দিনে কি হয়, এই লুটিনাইজিং হরমোন এসে ওভারিকে স্টিমুলেট করে, যার কারণে গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়, গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে ওভামটা বের হয়ে আসে, ওভামটা ডিসচার্জ হয়। তাহলে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়, ওভামটা ডিসচার্জ হয়। এই যে প্রসেস, এই প্রসেসকে বলা হয় ওভুলেশন। এই প্রসেসটা কততম দিনে চলে, এটা হচ্ছে হয় 14তম দিনে, ডে 14 ওভুলেশন। আচ্ছা, তাহলে ওভুলেশনের জন্য রেসপন্সিবল কোন হরমোন, ওভুলেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে লুটিনাইজিং হরমোন। আচ্ছা, তাহলে লুটিনাইজিং হরমোন হচ্ছে ওভুলেশনের জন্য রেসপন্সিবল। তো যখন ওভুলেশন হয়ে গেল, ওভামটা কি হলো, বের হয়ে গেল, ওভাম যখন বের হয়ে গেল বা ডিসচার্জ হয়ে গেল, তখন যে ফলিকলটা ছিল গ্রাফিয়ান ফলিকল, এটার ভিতরে ওভাম ছিল, ওভাম যেহেতু বের হয়ে গেছে, এটা কি হবে, চুপসে যাবে, এই চুপসে যাওয়া, এইটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। এই চুপসে যাওয়া ফলিকল, এটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল পরবর্তীতে হচ্ছে কর্পাস লুটিয়ামে তৈরি হয়। এই রাপচার গ্রাফিয়ান ফলিকলটাই পরবর্তীতে কিসে তৈরি হয়, এইটাই পরবর্তীতে তৈরি হয় হচ্ছে কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম থেকে এক হরমোন সিক্রেট হয়, প্রজেস্টেরন হরমোন, আচ্ছা, তাহলে এই পর্যন্ত হচ্ছে ওভুলেশন গেল, ডে 14 পর্যন্ত ওভুলেশন গেল। তো ওভুলেশন হচ্ছে ডে 14 হয়। প্রথমে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কি করে, ফলিকল তৈরি করে, ফলিকল যখন ম্যাচিওর হয় তখন লুটিনাইজিং হরমোন সিক্রেট হয়, ওই লুটিনাইজিং হরমোন হচ্ছে কি করে, স্টিমুলেট করে, যার কারণে কি হয়, ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে ওভামটা ডিসচার্জ হয়। এই প্রসেসকে বলা হয় ওভুলেশনের পর এই যে রাপচার্ড গ্রাফিয়ান ফলিকল, এটা পরিণত হয় কিসে, কর্পাস লুটিয়াম থেকে। এই কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন সিক্রেট হয়। এই প্রজেস্টেরন হরমোন ইউটারাসের হচ্ছে এন্ডোমেট্রিয়াম যে এন্ডোমেট্রিয়াম লাইনিংকে শক্তিশালী করে বা সুরক্ষিত করে, কিসের জন্য, যদি হচ্ছে তখন ফার্টিলাইজেশন ঘটে, ফেলোপিয়ান টিউবে যদি ফার্টিলাইজেশন ঘটে, তো ফার্টিলাইজেশন ঘটার পরে এই যে জাইগোট তৈরি হবে, এই জাইগোটটা এসে ইমপ্লান্ট হবে কোথায়, ইউটারাসে। তো ইউটারাসে জাইগোটে ইমপ্লান্ট হবে, তার জন্য একটা ইউটারাসে একটা সুরক্ষিত শক্তিশালী একটা পরিবেশ দরকার, একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট দরকার। তো এই প্রজেস্টেরন কর্পাস লুটিয়াম থেকে যে প্রজেস্টেরন হরমোন সিক্রেট হয়, এই প্রজেস্টেরন হরমোন
হরমোন হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারকে সুরক্ষিত করে, শক্তিশালী করে, ফিটাসটা যেন এখানে ইমপ্লান্ট হতে পারে বা গ্রো ডেভেলপমেন্ট হতে পারে, সেটার জন্য এখানে একটা শক্তিশালী একটা এনভায়রনমেন্ট এই প্রজেস্টেরন হরমোন তৈরি করে। তো যদি প্রেগন্যান্সি হয় তাহলে তো এই প্রজেস্টেরন কি হয়, প্রজেস্টেরন এন্ডোমেট্রিয়াম লেয়ারকে শক্তিশালী করে, সুরক্ষিত করে, জাইগোটে এখানে সে ইমপ্লান্ট হয়। জাইগোট যখন ইমপ্লান্টেশন হয় তখন এখানে প্রেগন্যান্সি যখন ঘটে তখন একটা প্লাসেন্টা তৈরি হয়, একটা টেম্পোরারি অর্গান প্লাসেন্টা তৈরি হয়। এই প্লাসেন্টা থেকে এক ধরনের হরমোন তৈরি হয় এইচসিজি, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন সুরক্ষা দেয় কাকে? কর্পাস লুটিয়ামকে। হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন আবার কর্পাস লুটিয়ামকে সুরক্ষা দেয় যেন কর্পাস লুটিয়াম বেশি বেশি প্রজেস্টেরন হরমোন সিক্রেট করতে পারে। মূলত প্রজেস্টেরন হরমোন হচ্ছে, প্রজেস্টেরন হরমোনকে প্রেগন্যান্সি হরমোন বলা হয়। প্রেগন্যান্সিকে সুরক্ষিত রাখার জন্য বা প্রেগন্যান্সি যেন ভালোভাবে কন্টিনিউ হয় সেই জন্য কোন হরমোন রেসপন্সিবল, সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে প্রজেস্টেরন হরমোন। তাহলে এই প্রজেস্টেরন হরমোন শুরুর দিকে কর্পাস লুটিয়াম থেকে সিক্রেট হয়, তারপরে হচ্ছে আবার প্লাসেন্টা থেকেও কি সিক্রেট হয়। তাহলে এইচসিজি হরমোন কর্পাস লুটিয়ামকে হচ্ছে স্বাভাবিক রাখে যেন কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন হরমোন সিক্রেট করতে পারে। এই প্রজেস্টেরন হরমোন হচ্ছে প্রেগন্যান্সির জন্য ইউটেরাসকে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে এন্ডোমেট্রিয়াম লেয়ারে। যখন হচ্ছে ফার্টিলাইজেশন ঘটে না, সাপোজ অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন ঘটেনি, ফার্টিলাইজেশন যখন ঘটে না তখন প্রেগন্যান্সি ঘটে না। প্রেগন্যান্সি না ঘটলে কি হয় না? প্লাসেন্টা তৈরি হয় না। প্লাসেন্টা যখন তৈরি হবে না, প্লাসেন্টা থেকে এইচসিজি হরমোন রিলিজ হয়, সিক্রেট হয়, এটাও সিক্রেট হবে না। যখন এইচসিজি হরমোন সিক্রেট হবে না, এইচসিজি যে কর্পাস লুটিয়ামকে হচ্ছে সুরক্ষিত দিত এটাও দিবে না, তখন কর্পাস লুটিয়াম ধীরে ধীরে কি হবে? কর্পাস লুটিয়াম হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে বা হচ্ছে আর ভ্যানিশ হয়ে যাবে। কর্পাস লুটিয়াম যখন ভ্যানিশ হয়ে যাবে তখন কি আর প্রজেস্টেরন হরমোনও সিক্রেট হবে না, প্রজেস্টেরন হরমোন সিক্রেট হবে না। যখন প্রজেস্টেরন হরমোন সিক্রেট হবে না তখন কি হবে? এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, কিন্তু প্রজেস্টেরন হরমোন এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে শক্তিশালী করে তোলে। তো এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু আর শক্তিশালী থাকবে না, প্রজেস্টেরন হরমোন যেহেতু নাই সে কিন্তু সুরক্ষা দিতে পারতেছে না এন্ডোমেট্রিয়াম লেয়ারকে। তখনই কি হবে? এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ব্রেকডাউন হবে, শেডিং হবে। এটা অ্যাকম্পানিড বাই লস অফ ব্লাড লস হবে। এই প্রসেসটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। তাহলে এইটা আবার ডে 14 থেকে এই সিক্রেটরি ফেজটা চলতে থাকে, আবার ঘুরে ডে 1 থেকে এই মেনস্ট্রুয়েশন চলতে থাকে। এই হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। ওকে, এই গেল হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। তাহলে মেনস্ট্রুয়াল ফেজ 28তম দিনে, যদি 28তম সাইকেলে কততম দিনে ওভুলেশন হয়? ডে 14 ওভুলেশন হয়। কি কি কোশ্চেন আসতে পারে? হচ্ছে ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল বা ওভামটা তৈরি হওয়ার জন্য, ম্যাচিউর হওয়ার জন্য রেসপন্সিবল কোন হরমোন? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওভুলেশনের জন্য রেসপন্সিবল কোন হরমোন? লুটিনাইজিং হরমোন। আচ্ছা, তারপর হচ্ছে প্রেগন্যান্সি হরমোন কাকে বলা হয়? প্রজেস্টেরনকে বলা হয়। বা প্রেগন্যান্সিকে সুরক্ষিত রাখার জন্য, প্রেগন্যান্সি কন্টিনিউ করার জন্য কোন হরমোন রেসপন্সিবল? প্রজেস্টেরন হরমোন রেসপন্সিবল। প্রজেস্টেরন হরমোন কোথা থেকে সিক্রেট হয়? শুরুর দিকে হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে সিক্রেট হয়, তারপর যখন হচ্ছে প্লাসেন্টা তৈরি হয় তখন আবার কি প্লাসেন্টা থেকেও সিক্রেট হয়। আচ্ছা, প্লাসেন্টা থেকে কোন হরমোন সিক্রেট হয়? এইচসিজি হরমোন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন সিক্রেট হয়। হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন হচ্ছে প্লাসেন্টা থেকে সিক্রেট হয়। যখন হচ্ছে প্রেগন্যান্সি ঘটে তখন ওই কর্পাস লুটিয়াম সুরক্ষিত থাকে, সে প্রজেস্টেরন হরমোন সিক্রেট করে, প্রজেস্টেরন এসে ইউটেরাসকে সুরক্ষিত রাখে, শক্তিশালী রাখে যেন হচ্ছে প্রেগন্যান্সিটা কন্টিনিউ হয়। যখন প্রেগন্যান্সি কন্টিনিউ হয় না বা প্রেগন্যান্সি ঘটে না, ফার্টিলাইজেশন হয় না, তখন কিন্তু প্লাসেন্টা তৈরি হবে না, এইচসিজি হরমোন রিলিজ হবে না, যার কারণে কর্পাস লুটিয়াম সুরক্ষিত থাকবে না, প্রজেস্টেরন হরমোন সিক্রেট হবে না। প্রজেস্টেরন হরমোন যখন সিক্রেট হবে না, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সুরক্ষিত বা শক্তিশালী থাকবে না, তখন এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কি হবে? ব্রেকডাউন হবে। এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ব্রেকডাউন হবে, এন্ডোমেট্রিয়াম লেয়ারটা চেঞ্জ হবে, এই প্রসেসটা হচ্ছে কি? মেনস্ট্রুয়েশন। তাহলে মেনস্ট্রুয়েশন কি? সাইক্লিক্যাল চেঞ্জেস
বা শেডিং অফ এন্ডোমেট্রিয়াম লেয়ার অ্যাকম্পানিড বাই লস অফ ব্লাড মেনস্ট্রুয়েশন। তাহলে এই হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। আচ্ছা, তাহলে ওভুলেশন ইউজুয়ালি অকার্স ইন এ 28 ডে সাইকেল অন। 28তম দিনে যদি মেনস্ট্রুয়াল সাইকেল চলে, তার কততম দিন ওভুলেশন হয়? ডে 14 হচ্ছে ডে 14 এটা হচ্ছে ওভুলেশন হয়। ওকে, নেক্সট 5. Which of the following is the common site of fertilization? Fertilization মানে কি? Fertilization is the process in where male and female germ cell fuse to form a zygote. Male germ cell হচ্ছে sperm আর ফিমেল জার্ম সেল হচ্ছে কি? ওভাম। তো যেখানে স্পার্ম আর ওভাম মিলিত হয়ে ফিউজ টু ফর্ম এ জাইগোট, একটা জাইগোট সেল তৈরি করে, এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। তো এই ফার্টিলাইজেশনটা কোথায় ঘটে? তামান্না আক্তার দিয়েছেন, মুসলিমিন, ইসলাম সাথী, রবিউল ইসলাম, ঈশা, আক্তারা খাতুন, জান্নাত লিসা, সবাই দিয়েছেন 5-এর মলিন মোহ, এমএসটি পুষ্প, অ্যাম্পুলা। হ্যাঁ, তাহলে কোথায় ঘটে? ফার্টিলাইজেশনের কমন সাইট হচ্ছে অ্যাম্পুলাতে। ওভামটা হচ্ছে ওভারি থেকে রিলিজ হয়ে বা ডিসচার্জ হয়ে ওভুলেশনের পর ওভামটা কোথায় আসে? ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে আসে। আর স্পার্মও কোথায় আসে? অ্যাম্পুলাতে আসে। তো অ্যাম্পুলাতে স্পার্ম আর ওভাম মিলিত হয়ে একটা সিঙ্গেল সেল তৈরি করে, জাইগোট তৈরি করে। এই প্রসেস হচ্ছে ফার্টিলাইজেশন। তারপরে ফার্টিলাইজেশনের পর কোন প্রসেসটা ঘটে? ফার্টিলাইজেশনের পরে ঘটে হচ্ছে ইমপ্লান্টেশন। তাহলে ফার্টিলাইজেশন হচ্ছে একটা ফেলোপিয়ান টিউব, এটা হচ্ছে ওভারি, ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে, এই অ্যাম্পুলাতে কি হয়? স্পার্ম আর ওভাম মিলিত হয়, স্পার্ম আর ওভাম মিলিত হয়ে একটা সিঙ্গেল সেল জাইগোট তৈরি করে, জাইগোট তৈরি করে, এটা হচ্ছে জাইগোট। এটা হচ্ছে ফার্টিলাইজেশন। আচ্ছা, যখন ফার্টিলাইজেশন ঘটার পরে যখন জাইগোটটা তৈরি হয়, এই জাইগোটে একটা সেল, এটা সেল ডিভিশনের মাধ্যমে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা ব্লাস্টোসিস, মোরোলা হিসেবে তৈরি হয়। তখন এটা কি হয়? ধীরে ধীরে এখান থেকে এসে ইউটেরাসের পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইউটেরাস বা ইউটেরাসের ফান্ডাস পার্টে কি হয়? এটা এসে এখানে সংযুক্ত হয়, অ্যাডেয়ার হয়। তাহলে প্রথমে ফার্টিলাইজেশন ঘটে, ফার্টিলাইজেশন পরে এই জাইগোটটা বা সেলটা কি হয়? ইউটেরাসে এসে সংযুক্ত হয়, অ্যাডহেয়ার হয়। এই যে এখান থেকে এসে এখানে ইউটেরাসের ওয়ালের সাথে অ্যাডহেয়ার হয়, এই প্রসেসটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তারপর যখন ইমপ্লান্টেশন হয়, ইমপ্লান্টেশনের নর্মাল সাইট হচ্ছে ইউটেরাস। কি? ইউটেরাস। যদি ইমপ্লান্টেশন ইউটেরাসে না হয়ে, ইমপ্লান্টেশন কি এখান থেকে এসে এখানে আসবে, যেহেতু প্রেগনেন্সিটা কন্টিনিউ হয় ইউটেরাসে, গ্রো হয় বা এমব্রায়ো ডেভেলপমেন্ট হয় ইউটেরাসে, তো এখানে আসবে। এই যে এখান থেকে এখানে আসে, এই প্রসেসের নাম হচ্ছে ইমপ্লান্টেশন। সাপোজ কোনো কারণে ইমপ্লান্টেশনটা ইউটেরাসে না হয়ে এখানে কি থাকে? এখানে হচ্ছে ওভারি থাকে। এটা এখানে চলে আসলো, ওভারিতে চলে আসলো। ইমপ্লান্টেশন হলো কোথায়? ওভারিতে। তাহলে এই ওভারিতে চলে আসলে এটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। এখন শুধু এমন না যে ওভারিতে চলে আসে, নর্মাল সাইট হচ্ছে ইউটেরাস। যদি ইউটেরাসে না থেকে এটা ইমপ্লান্টেশন সাপোজ হলোই না, এটা ইমপ্লান্টেশন টিউবেই রয়ে গেল, টিউবে ফার্টিলাইজেশন হয়েছে অ্যাম্পুলাতেই সেটা রয়ে গেছে, সেটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। অথবা ইউটেরাসে যাওয়ার কথা, ইউটেরাসে না গিয়ে চলে আসছে ওভারিতে, একটোপিক প্রেগন্যান্সি। অথবা সেটা চলে গেছে অ্যাবডোমেনে, একটোপিক প্রেগন্যান্সি। অথবা ইউটেরাসে আসছে, এসে চলে আসছে সার্ভিক্সে, একটোপিক প্রেগন্যান্সি। তাহলে আদার দেন নর্মাল ইউটেরাইন সাইট, ইউটেরাইন্সের যদি হয় নর্মাল ইউটেরাইন প্রেগন্যান্সি, ইউটেরাসের বাইরে যে কোনো সাইটে যদি প্রেগন্যান্সিটা গ্রো করে, ইমপ্লান্টেশন ঘটে, সেটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। তো টিউবের সবচেয়ে বেশি মোস্ট কমন একটোপিক প্রেগন্যান্সি কোথায় হয়? টিউবেই হয়। টিউবে যেহেতু ফার্টিলাইজেশন হয়, এই জাইগোটটা এখানেই থেকে যে এখানে ইমপ্লান্টেশন হয়, এটার ইউটেরাসে যায় না। তো মোস্ট কমন হচ্ছে কি? অ্যাম্পুলা বা টিউবাল প্রেগন্যান্সিটা হচ্ছে মোস্ট কমন। আচ্ছা, 6. দ্য অ্যাভারেজ ব্লাড লস ইন এ নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল।
নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে এভারেজ কতটুকু ব্লাড লস হয়? 200 থেকে 250 ml, 50 থেকে 100 ml, 100 থেকে 150 ml, 150 থেকে 200 ml। তাহলে নর্মাল তাহলে এভারেজ ব্লাড লস ইন আ নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে এভারেজ গড়ে কতটুকু ব্লাড লস হয়? 200 থেকে 250 ml, 50 থেকে 100 ml, 100 থেকে 150 ml, 150 থেকে 200 ml। সোনিয়া সরকার 6C দিয়েছেন, জান্নাতুল মাও দিয়েছেন 6D, জান্নাতুল লাইসা দিয়েছেন D, নাইম ইসলাম দিয়েছেন C, মৌলিন মোহ দিয়েছেন C, সুমাইয়া তালুকদার দিয়েছেন B, সুমন আহমেদ দিয়েছেন B, তাজুল ইসলাম দিয়েছেন B। ভেরি গুড। তাহলে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে নর্মালি ব্লাড কতটুকু লস হয়? 50 থেকে 100 ml, 50 থেকে 100 ml। মনিরা ইসলাম, রুকাইয়া মিম, নুরুজ্জামান দিয়েছেন B। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। তাহলে নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লাড লস হয় 50 থেকে 100 ml। নেক্সট দেখি, হুইচ হরমোন হোল্ডস দ্য প্রেগনেন্সি? এই যে কিছুক্ষণ আগে বলে আসছি, এটা সবাই আনসার করেন। কোন হরমোন হোল্ডস দ্য প্রেগনেন্সি? প্রেগনেন্সিটাকে ধরে রাখে বা প্রেগনেন্সিকে সুরক্ষিত প্রদান করে বা প্রেগনেন্সি যেন নষ্ট না হয় সেজন্য কাজ করে, রেসপন্সিবল কোন হরমোন? এমএসটি পুষ্প শেয়ার ডান, থ্যাংক ইউ। তাহলে হুইচ হরমোন হোল্ডস দ্য প্রেগনেন্সি? কি কি আছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লুটিনাইজিং, অল অফ দ্য অ্যাবাভ। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, লুটিনাইজিং, অল অফ দ্য অ্যাবাভ। আয়েশা রহমান, আখতারা খাতুন দিয়েছেন 7B, ফাতেমাতুজ্জোহরা, অঞ্জনা মণ্ডল দিয়েছেন 7B, শর্ট স্টোরি দিয়েছেন B, জান্নাত লাইসা দিয়েছেন 7B, সুমি একটা 7B। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি বলে আসছি এই প্রোজেস্টেরন হরমোনটাকে কি বলা হয়? প্রেগন্যান্সি হরমোন বলা হয়। প্রোজেস্টেরনটাকে প্রেগন্যান্সি হরমোন বলা হয়, কারণ এটা হচ্ছে প্রেগন্যান্সিতে সুরক্ষা প্রদান করে বা প্রেগন্যান্সিকে হোল্ড করে রাখে হচ্ছে কে? এই প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন যদি সিক্রেট না হয় সেক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিয়াম লেয়ারটা সুরক্ষিত থাকবে না, শক্তিশালী থাকবে না, বা ইউটেরাসে একটা ফিটাস বড় হওয়ার জন্য, গ্রো করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার ওই এনভায়রনমেন্টটা তৈরি করে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন না থাকলে ওই এনভায়রনমেন্ট তৈরি হবে না, তখন ওই দেখা গেছে ওই প্রেগন্যান্সি আর কি কন্টিনিউ না হয়ে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো কোন হরমোন হোল্ডস দ্য প্রেগন্যান্সি? প্রোজেস্টেরন হচ্ছে কি হোল্ডস দ্য প্রেগন্যান্সি। লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং হরমোন রেসপন্সিবল কিসের জন্য? ওভুলেশনের জন্য। ওভুলেশনের জন্য রেসপন্সিবল কোন হরমোন? লুটিনাইজিং হরমোন। এমএস মাহির দিয়েছেন অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ হবে না, কারণ লুটিনাইজিং হরমোন হচ্ছে ওভুলেশনের জন্য রেসপন্সিবল। সবাই দিয়েছেন 7B। ওকে, দেখি 8 নাম্বার। 8, দ্য মোস্ট কমন কজ অফ PID, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের জন্য মোস্ট কমন কজ কোনটি? মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, স্ট্রেপ্টোককাস, স্টাফিলোককাস, গনোরিয়া। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের জন্য মোস্ট কমন কজ কোনটি? অঞ্জনা মণ্ডল ডান, থ্যাংক ইউ। আর যে রয় 8B, ফাতেমাতুজ্জোহরা দিয়েছেন 8D, গনোরিয়া, তামান্না আক্তার দিয়েছেন 8D, তাজুল ইসলাম দিয়েছেন C, ফাতেমাতুজ্জোহরা দিয়েছেন গনোরিয়া, তামান্না আক্তার দিয়েছেন গনোরিয়া, আনিশা জাহান মিম, হ্যাঁ গনোরিয়া। তাহলে মোস্ট কমন কজ অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ কোনটি? গনোরিয়া। যারা হচ্ছে গনোরিয়া আনসার করেছেন তাদের আনসারটা কারেক্ট আনসার। ওকে, 9, ক্লু সেলস আর সিন ইন, ক্লু সেলস। ওকে, ক্লু সেলস জিনিসটা কি? ক্লু সেলস ইজ সিন ইন
আচ্ছা, ক্লোসেস এক ধরনের সেল। তো এই সেল যখন কোনো ডিজিজ হয়, সাপোজ হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা, পালমোনারি টিউবারকুলোসিস, তখন আমরা কিভাবে বুঝি এটা পালমোনারি টিউবারকুলোসিস? টেস্টের মাধ্যমে কোন ব্যাকটেরিয়া ধরা পড়ে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া ধরা পড়ে। তো এটা হচ্ছে টিউবারকুলোসিস। বা হচ্ছে এরকম ক্লোসেলস হলো এমন একটা সেল, নিচের এই ডিজিজের মধ্যে এই একটা ডিজিজের এই সেলের উপস্থিতি বলতে একটা ডিজিজ বোঝায় যে এই ডিজিজ। যখন হচ্ছে কোনো ভ্যাজানাল ওয়ালে হচ্ছে ক্লোসেলস থাকবে, তার মানে হচ্ছে এখানে কোনো একটা ডিজিজ প্রেজেন্ট। এটা কোন ডিজিজ? ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, ক্যান্ডিডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, গনোরিয়া। তাহলে কোন ডিজিজের ক্ষেত্রে হচ্ছে ক্লোসেলস প্রেজেন্ট থাকবে বা ক্লোসেলসের উপস্থিতিতে বোঝা যাবে যে এই ডিজিজটা কনফার্ম। অনেকে দিয়েছেন হচ্ছে কি ট্রাইকোমোনিয়াসিস। আচ্ছা, কৃষ্ণপ্রিয়া ন্যান্সি নাম প্রকাশে অনিচ্ছুক 9B। আনসার হবে ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস। ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস যখন হচ্ছে এন্ডোমেট্রিয়ামে ক্লোসেলের উপস্থিতি থাকবে, তার মানে কোন ডিজিজ? ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস। ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস যদি হয় তখন হচ্ছে মাইক্রোস্কোপের নিচে এই ক্লোসেলগুলি ধরা পড়বে। ওকে, 10. Genital tuberculosis occurs mainly in women in the following organ. জেনিটাল টিউবারকুলোসিস সবাই আমরা জানি কি টিউবারকুলোসিস মানে হচ্ছে যক্ষা। যক্ষা কোথায় ঘটে? লাংসে ঘটে। আচ্ছা, টিউবারকুলোসিস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পালমোনারি টিবি, পালমোনারি টিবি বা টিউবারকুলোসিস, আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি। তাহলে একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। যেই টিউবারকুলোসিস হচ্ছে লাংসে ঘটে সেটাকে বলা হয় পালমোনারি টিউবারকুলোসিস। যখন টিউবারকুলোসিসটা হবে লাংসে না, এক্সট্রা পালমোনারি, লাংসের বাইরে, সেটা স্প্লিনে হতে পারে, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে হতে পারে, পেলভিক এরিয়াতে হতে পারে, তখন হচ্ছে এটাকে বলা হয় এক্সট্রা পালমোনারি টিবি বা লাংসের বাইরে টিবি। তো এই টিবি জেনিটাল টিউবারকুলোসিস যদি জেনিটাল এরিয়াতে হয় সেটাকে বলা হয় জেনিটাল টিউবারকুলোসিস। তো জেনিটাল টিউবারকুলোসিস ওমেনদের ক্ষেত্রে মূলত কোন অর্গানে ঘটে? ফ্যালোপিয়ান টিউবে, ইউটেরাসে, সার্ভিক্সে, ভেজাইনাতে। তন্নি বিশ্বাস 10C, সুমাইয়া তালুকদার 10D, আরজে রয় 10A, শারমিন জাহান দিয়েছেন 10A, সামান্তা ইসলাম দিয়েছেন 10A, সুমন আহমেদ দিয়েছেন 10A, মনিরা ইসলাম দিয়েছেন 10-1, ফারহান আইরিন নাওমি দিয়েছেন 10A। আচ্ছা, তাহলে কোন অংশ হচ্ছে জেনিটাল টিউবারকুলোসিসটা বেশি পরিমাণে ঘটে? বেশি হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে, ফ্যালোপিয়ান টিউবে। ওকে, 11. What type of pelvis is good for child bearing? চাইল্ড বিয়ারিং এর জন্য বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য কোন ধরনের পেলভিস হচ্ছে ভালো? পেলভিসেরও কি আছে? টাইপস আছে, অ্যান্ড্রয়েড টাইপস, গাইনিকয়েড টাইপস, অ্যানথ্রোপয়েড টাইপস, প্লাটিপ্যালয়েড টাইপস। 4 ধরনের হচ্ছে পেলভিক থাকে। তো এই পেলভিক 4 ধরনের মধ্যে কোন ধরন থাকলে চাইল্ড বিয়ারিং বা বাচ্চা জন্ম দেওয়া খুবই ইজি হয়? আচ্ছা, এখন আমরা একটু 4 ধরনের বিস্তারিত জেনে নিব। অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড হচ্ছে হার্ট শেপ, হার্ট শেপ
অথবা হচ্ছে এটা মেল শেপড, হার্ট শেপড অথবা মেল শেপড। তাহলে অ্যান্ড্রয়েড টাইপ হচ্ছে কি হার্ট শেপ অথবা মেল শেপড। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনলেট, মানে কিছুটা হার্ট শেপের মতো, এরকম হার্ট শেপের মতো, এরকম ট্রায়াঙ্গুলার শেপের পেলভিক, যে পেলভিক, এই পেলভিকটা হচ্ছে অ্যান্ড্রয়েডটা হচ্ছে কীরকম হার্ট শেপ অথবা মেল শেপ, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার হার্টের মতো শেপ। আচ্ছা, এবার আসে হচ্ছে গাইনিকয়েড। গাইনিকয়েড হচ্ছে রাউন্ড শেপ, রাউন্ড শেপ বা গোলাকার শেপ, রাউন্ড শেপ। আচ্ছা, আর অ্যান্ড্রয়েডটা হচ্ছে ফানেল শেপ, এই যে উপরে ফানেল যেরকম থাকে না, নিচে একটু এরকম, তাহলে অ্যান্ড্রয়েড শেপটা হচ্ছে কি ফানেলের মতো, হার্ট শেপ, মেল শেপ এরকম। আর গাইনিকয়েড হচ্ছে কি রাউন্ড শেপ। আর অ্যানথ্রোপয়েড, অ্যানথ্রোপয়েড হচ্ছে ওভাল শেপড, ওভালের মতো, ওভাল শেপড মানে ওভামের মতো। আর প্লাটিপয়েড হচ্ছে চ্যাপ্টা, প্লাটিপয়েড হচ্ছে এই যে এরকম ফ্ল্যাটেন শেপ চ্যাপ্টা। তাহলে এর মধ্যে কোন ধরনের হচ্ছে চাইল্ড বিয়ারিংয়ের জন্য বা বাচ্চা জন্ম দেওয়ার জন্য ইজি শেপ, আর গাইনিকয়েড হচ্ছে রাউন্ড শেপ। তাহলে এটা হচ্ছে পেলভিসের যেই অনেকেই আনসার করেছেন, এর মধ্যে 11 বি। আচ্ছা, তাহলে 4 ধরনের হচ্ছে পেলভিস। পেলভিসের মধ্যে অ্যান্ড্রয়েড শেপ হচ্ছে হার্ট শেপ, মেল শেপ অথবা ফানেল শেপ, ফানেলের মতো এরকম ট্রায়াঙ্গুলার শেপ। গাইনিকয়েড হচ্ছে রাউন্ড শেপ। অ্যানথ্রোপয়েড হচ্ছে ওভাল শেপ, ওভামের মতো, ডিমের মতো। আর প্লাটিপ্লয়েড হচ্ছে ফ্ল্যাটেন্ড, চ্যাপ্টা বা চ্যাপ্টা। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে কোনটি? গাইনিকয়েড। অনেকেই আনসার করেছেন 11 বি, 11 বি। হাসাহানা বি দিয়েছেন, বি, ওকে। তাহলে কোন শেপ হচ্ছে ভালো? গাইনিকয়েড শেপ হচ্ছে কি ভালো। একজন লিখেছে 9, আনসারটা কি 9 হবে হচ্ছে কি ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসে ক্লোসেলটা প্রেজেন্ট থাকে। আচ্ছা, 12, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্রোমোজোমস প্রেজেন্ট ইন গ্যামেটস, এগ অ্যান্ড স্পার্ম, এগ অ্যান্ড স্পার্ম অফ হিউম্যান বিইং। এগ অ্যান্ড স্পার্মে বা গ্যামেটে কত সংখ্যক হচ্ছে ক্রোমোজোম প্রেজেন্ট থাকে? 3 সেটস অফ ক্রোমোজোম, 22 সেটস অফ ক্রোমোজোম, 1 সেট, নো ক্রোমোজোম, কোনো ক্রোমোজোম থাকে না। তাহলে তান্নি বিশ্বাস দিয়েছেন 12C, আনিশা জাহান মিম দিয়েছেন 12C। তাহলে হ্যাঁ, গ্যামেট সেলে এগ অ্যান্ড স্পার্ম হিউম্যান বিইংয়ে কতটি সেল থাকে? 1 সেট অফ ক্রোমোজোম, 1 সেট ক্রোমোজোম থাকে। 13, দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ ওয়েট অফ প্লাসেন্টা অ্যাট বার্থ ইজ। জন্মের সময় প্লাসেন্টা হচ্ছে কি? প্লাসেন্টা একটা টেম্পোরারি অর্গান, প্লাসেন্টা হচ্ছে টেম্পোরারি ডিস্কয়েড অর্গান। প্লাসেন্টা সম্পর্কে একটু জেনে নেই। প্লাসেন্টা হচ্ছে একটা টেম্পোরারি অর্গান, ডিস্কয়েড, যে ডিস্কয়েড মানে হচ্ছে কি চাকতির মতো, চাকতি। ছোটবেলায় স্কুলে কি চাকতি নিক্ষেপ ছিল না? চাকতি নিক্ষেপ, তো ওই রকমই চাকতির মতোই দেখতে শেপ হচ্ছে প্লাসেন্টা। তাহলে প্লাসেন্টা একটা টেম্পোরারি অর্গান। এটা হচ্ছে কখন তৈরি হয়? এটা যখন প্রেগন্যান্সি পিরিয়ড। এটা কোথায় থাকে? গ্র্যাভিড ইউটেরাসে, মানে প্রেগন্যান্সি ইউটেরাসে হচ্ছে, প্রেগন্যান্ট ইউটেরাসে হচ্ছে এটা তৈরি হয়। এটা হচ্ছে বোথ ম্যাটারনাল অ্যান্ড ফিটাল অরিজিন থেকে এটা তৈরি হয়। এটা প্লাসেন্টার হচ্ছে ফিচারগুলি বলি। ফিচার শেপ হচ্ছে ডিস্কয়েড শেপ, শেপ হচ্ছে কি ডিস্কয়েড বা চাকতির মতো, শেপ হচ্ছে ডিস্কয়েড শেপ। আচ্ছা, যদি ডায়ামিটার বলি, ডায়ামিটার হচ্ছে 15 to 20 সেন্টিমিটার। যদি হচ্ছে থিকনেস বলি বা পুরুত্ব, থিকনেস হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটা যেহেতু চাকতির মতো, তাহলে এর ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার, এর থিকনেস পুরুত্ব হচ্ছে 2.5 সেন্টিমিটার। শেপ হচ্ছে সার্কুলার ডিস্ক শেপ, চাকতির মতো। আচ্ছা, এর ওয়েট হচ্ছে, নর্মাল ওয়েট হচ্ছে 500 গ্রাম।
500 গ্রাম, এর ওয়েট 500 গ্রাম। এটা হচ্ছে ফিল লাইক স্পঞ্জি, ফিল লাইক স্পঞ্জি। এটা হচ্ছে স্পঞ্জের মতো, একদম তুলার মতো নরম না, আবার হচ্ছে পাথরের মতো শক্ত না, এটা ফিলস লাইক স্পঞ্জি, স্পঞ্জি লাইক ফিলিং হয়, অনুভূতি। আচ্ছা, এরপর হচ্ছে অনেকে এর মধ্যে দিয়েছেন আনসার এ 500 গ্রাম। আচ্ছা, 500 গ্রাম দিয়েছেন। এখন আমরা একটু প্লাসেন্টা সম্পর্কে জেনে নেই। ফিল লাইক স্পঞ্জি, এর দুইটা সারফেস, সারফেস কয়টি? টু সারফেস, টু সারফেস, সারফেস দুইটা, একটা হচ্ছে ম্যাটারনাল সারফেস, আরেকটা হচ্ছে কি ফিটাল সারফেস, ফিটাল সারফেস। আচ্ছা, এটা হচ্ছে ইউটারাসে এই যে এইভাবে হচ্ছে চাকতির মতো প্লাসেন্টা। তো প্লাসেন্টার যে সারফেসটা ইউটারাসের সাথে লাগানো থাকে এইটাকে বলা হয় ম্যাটারনাল সারফেস। যেই অংশটা ফিটাসের দিকে থাকে, ফিটাসের দিকে থাকে, এই অংশটাকে বলা হয় ফিটাল সারফেস। দুইটা সারফেস, ম্যাটারনাল সারফেস, ফিটাল সারফেস। আচ্ছা, প্লাসেন্টা হচ্ছে মা আর ফিটাসের মধ্যে একটা কানেকশন তৈরি করে থ্রু আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ডের মাধ্যমে। এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। প্লাসেন্টা আর ফিটাসের মধ্যে যে যোগাযোগটা হয় কার মাধ্যমে? আম্বিলিকাল কর্ডের মাধ্যমে। প্লাসেন্টার কাজ কি? প্লাসেন্টা হচ্ছে এই প্লাসেন্টা মা আর ফিটাসের মধ্যে একটা কানেকশন করে। তো প্লাসেন্টাতে এসে প্লাসেন্টার মাধ্যমেই মা থেকে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড ফিটাসে ট্রান্সফার হয়, আবার ফিটাস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড প্লাসেন্টার মাধ্যমে হচ্ছে মায়ের বডিতে প্রবেশ করে। শুধু কার্বন ডাইঅক্সাইড কেন, বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে কি ফিটাস থেকে প্লাসেন্টার মাধ্যমে মায়ের বডির মাধ্যমে এক্সক্রিয়েট হয়। মায়ের শরীর থেকে অক্সিজেন রিচ ব্লাড, অক্সিজেন, নিউট্রিশন এসব হচ্ছে প্লাসেন্টার মাধ্যমে ফিটাসে আসে। প্লাসেন্টা হচ্ছে কিছু সিনথেসিস, কিছু হরমোন তৈরি করে, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন তৈরি করে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনগুলি প্লাসেন্টা থেকে তৈরি হয়। প্লাসেন্টা হচ্ছে গ্লাইকোজেনকে গ্লুকোজ স্টোর করে রাখে, গ্লাইকোজেন রূপে গ্লুকোজকে স্টোর করে রাখে। প্লাসেন্টা হচ্ছে কিছু হরমোন সিনথেসিস করে, কিছু এনজাইম সিনথেসিস করে। এই হচ্ছে প্লাসেন্টার কাজ। আরেকটা কাজ করে হচ্ছে প্লাসেন্টা হচ্ছে মায়ের ব্লাড আর ফিটালের যে ব্লাড, এই ব্লাডকে আলাদা করে রাখে যেন দুইটা মিক্সড না হয়। মায়ের ব্লাড এ পজিটিভ, বাচ্চার ব্লাড হচ্ছে বি পজিটিভ, দুইটা যদি একসাথে মিক্সড হয় তখন কিন্তু কি হবে? হেমোলাইসিস হওয়ার ঘটনা চান্স থাকতে পারে, ঝুঁকি থাকতে পারে। এই জন্য মায়ের ব্লাড আর ফিটাসের ব্লাডকে হচ্ছে কি করে রাখে? আলাদা করে রাখে, ডিফারেন্ট করে রাখে, পার্থক্য করে রাখে। আনিশা ইসলাম দিয়েছেন শেয়ার ডান। এর মধ্যে অনেকেই দিয়েছেন 13A। তাহলে আনসার হবে কি 500 গ্রাম। প্লাসেন্টার ওজন হচ্ছে 500 গ্রাম। 14. Oxygenated blood from placenta returns to the fetus via the oxygenated blood, inferior vena cava, umbilical vein, ductus arteriosa, superior vena cava। তাহলে মা থেকে হচ্ছে প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাড ফিটাসে যাবে, ফিটাস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড প্লাসেন্টাতে আসবে। সাপোজ এটা হচ্ছে ফিটাস, এটা হচ্ছে কি ফিটাস, এটা হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টা। ফিটাস আর প্লাসেন্টা কানেকশন কিসের মাধ্যমে? কানেকশন হচ্ছে আম্বিলিকাল কর্ডের মাধ্যমে। আম্বিলিকাল কর্ড ফিটাসের আম্বিলিকাসে যুক্ত থাকে, নাভিতে যুক্ত থাকে, এজন্য এটাকে বলা হয় কি আম্বিলিকাল কর্ড। তাহলে আম্বিলিকাল কর্ড একটা হচ্ছে প্লাসেন্টাতে থাকে, আরেক মাত্র হচ্ছে ফিটাসের আম্বিলিকাসে থাকে। এই আম্বিলিকাস দিয়ে ফিটাস থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা প্লাসেন্টাতে আসে, প্লাসেন্টা থেকে অক্সিজেনেটেড ব্লাডটা হচ্ছে ফিটাসে আসে। শুধুমাত্র ডিঅক্সিজেনেটেড ব্লাড না, পুষ্টি আসে, নিউট্রিশন বা হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম যা কিছু বেঁচে থাকার জন্য প্রয়োজন প্লাসেন্টা থেকে ফিটাসে আসে। আর ফিটাসের যত ওয়েস্ট প্রোডাক্ট, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কার্বন ডাইঅক্সাইড এসব হচ্ছে আম্বিলিকাল কর্ড দিয়ে প্লাসেন্টাতে আসে। তো এখন প্লাসেন্টা থেকে ফিটাস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফিটাস প্লাসেন্টাতে যাবে, সেক্ষেত্রে কোনটি দিয়ে যাবে? ইনফিরিয়র ভেনা ক্যাভা, আম্বিলিকাল ভেন, ডাক্টাস আর্টেরিওসা, সুপিরিয়র ভেনা ক্যাভা। আচ্ছা, অনেকেই অ্যান্সার করে ফেলছেন। 14 অনেকেই অ্যান্সার, আমি কথা বলতে বলতে অনেকেই অ্যান্সার করে ফেলছেন। জান্নাতুল মাওয়া দিয়েছেন বি,
জান্নাত লাইসা বি, মুসলিমিন সাথী বি দিয়েছেন, অঞ্জনা মণ্ডল বি দিয়েছেন, এরকম অনেকেই দিয়েছেন বি। আচ্ছা, তো অনেকেই দিয়েছেন বি, এটা হচ্ছে আম্বিলিকাল ভেইন। আচ্ছা, এবার আম্বিলিকাল কর্ড সম্পর্কে কিছু বলি। আম্বিলিকাল কর্ড, আম্বিলিকাল কর্ড সম্পর্কে একটু বিস্তারিত বলি। আম্বিলিকাল কর্ড হচ্ছে টিউব লাইক একটা স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার, টিউবের মতো একটা স্ট্রাকচার, এই যে টিউবের মতো একটা স্ট্রাকচার। এটার এক্সটেনশন, এক্সটেনশন মানে হচ্ছে কি বিস্তৃতি, কোথায় থেকে কোথায় থাকে। এক্সটেনশন থাকে হচ্ছে ফিটাসের আম্বিলিকাস থেকে, ফিটাল আম্বিলিকাস টু প্লাসেন্টাতে থাকে। এবার প্লাসেন্টার হচ্ছে দুইটা সারফেস, একটা হচ্ছে ম্যাটারনাল সারফেস আর একটা হচ্ছে ফিটাল সারফেস। হ্যাঁ সাহেনা দিয়েছেন বি, ঠিক আছে, আম্বিলিকাল ভেইন। ওকে, আচ্ছা, আম্বিলিকাল কর্ডটা একটু বোঝান। এক্সটেনশন, তাহলে এটা হচ্ছে ফিটাসের আম্বিলিকাসে থাকে এক মাথা, বিস্তৃতি আরেক মাথা থাকে, আমরা জানি কোথায়, প্লাসেন্টাতে থাকে। এখন প্লাসেন্টার কিন্তু দুইটা সারফেস, একটা হচ্ছে ম্যাটারনাল সারফেস আর একটা হচ্ছে ফিটাল সারফেস। আর ম্যাটারনাল সারফেসে থাকে নাকি ফিটাল সারফেসে থাকে? প্লাসেন্টার যে ম্যাটারনাল সারফেস, এটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ওয়ালের সাথে লাগানো থাকে, আর যে সারফেসটা ফিটাসের দিকে মুখ করে থাকে এটাকে বলা হয় ফিটাল সারফেস। তাহলে এটা কোথায় থাকে? ফিটাল সারফেসে থাকে। এই সারফেসটা হচ্ছে কি ফিটাল সারফেস, ফিটাল সারফেস। তাহলে এক্সটেনশন হচ্ছে ফিটাল আম্বিলিকাস টু ফিটাল সারফেস অফ প্লাসেন্টা, ফিটাল সারফেস অফ প্লাসেন্টা, প্লাসেন্টাতে থাকে। এই হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এবার আসে হচ্ছে স্ট্রাকচার। এবার যদি বলি স্ট্রাকচার, স্ট্রাকচারস অফ আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ডটা তো টিউব লাইক স্ট্রাকচার, টিউবের মতো দেখতে, একটা লম্বা নালীর মতো, নলের মতো দেখতে। তো এই টিউবটাকে যদি কাটা হয়, এরকম সাপোজ এটা কাটা হচ্ছে, কাটা এই যে এই পাশটা, এই কলমে যদি দেখায়, সাপোজ এখান দিয়ে যদি আমি কাটি, তো ভিতরে কেমন স্ট্রাকচারটা, ভিতরে কেমন? ভিতরে হচ্ছে সাপোজ এটা আমি মাথাটা কাটলাম, এর মধ্যে এক ধরনের জেলি থাকে, সম্পূর্ণটা জুড়ে এক ধরনের জেলি থাকে, জেলি, এক ধরনের জেলি জাতীয় পদার্থ থাকে। এই জেলির নাম হচ্ছে হোয়ার্টনস জেলি, হোয়ার্টনস জেলি। এই জেলির নাম কি? হোয়ার্টনস জেলি। আচ্ছা, এই জেলি হচ্ছে আম্বিলিকাল কর্ডকে পুরোটাকে ভরে থাকে, ঘিরে থাকে, পুরোটার ভিতরে এই জেলির পদার্থ থাকে। এর মধ্যে দুইটা আর্টারি থাকে, এজ এ দুইটা আর্টারি, আর্টারি থাকে কয়টি? দুইটি। তাহলে এই দুইটা হচ্ছে কি আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল আর্টারি। তাহলে আর্টারি থাকে দুইটি, একটা থাকে হচ্ছে ভেন, আম্বিলিকাল ভেন, আম্বিলিকাল ভেন। আচ্ছা, তাহলে আর্টারি থাকবে দুইটি, ভেন থাকবে একটি। আর্টারি থাকে দুইটি, ভেন থাকে কয়টি? একটি। এবার আর্টারি দুইটা ভেনকে হচ্ছে পেঁচায় রাখে। সাপোজ এইটা হচ্ছে ভেন, এইটা হচ্ছে কি ভেন, একটা ভেন, একটা ভেনকে দুইটা আর্টারি এইভাবে পেঁচিয়ে রাখে, পেঁচে রাখে, পেঁচে রাখে। এটা হচ্ছে হেলিক্যাল প্যাটার্নে, কয়েল যেভাবে পেঁচে থাকে না, এইভাবে কয়েলের মতো পেঁচে থাকে। কয়েল যেভাবে পেঁচিয়ে রাখে, কয়েল যেমন প্যাঁচ খায়, এরকম ভেনকে দুইটা আর্টারি এইভাবে পেঁচিয়ে রাখে, হেলিক্যাল প্যাটার্নে পেঁচিয়ে রাখে। তাহলে দুইটা আর্টারি ভেনকে কয়েলের মতো বা স্পাইরাল শেপে পেঁচিয়ে রাখে। তাহলে দুইটা আর্টারি একটা ভেন, আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল ভেন। এবার আসি, কে অক্সিজেনেটেড, কে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে?
অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে, ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করে। আচ্ছা, আমাদের হিউম্যান বডিতে কি হয়, আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এর মধ্যে এক্সট্রা হচ্ছে কি পালমোনারি আর্টারি, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এক্সেপশনাল। আবার ভেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এক্সেপশনাল হচ্ছে পালমোনারি ভেন, যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। সেমভাবে প্লাসেন্টাতে আম্বিলিকাল আর্টারি, আর্টারি মানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু প্লাসেন্টার ক্ষেত্রে আর্টারি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ক্যারি করে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড সমৃদ্ধ ব্লাড। আর ভেন হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড। এবার আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে কার থেকে কাকে, কোথায় থেকে কোথায় ক্যারি করে? ডিঅক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ফিটাসের বডিতে, তাহলে ফ্রম ফিটাস টু প্লাসেন্টা বা টু মাদার টু প্লাসেন্টা। তাহলে আর্টারি হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ফিটাস থেকে প্লাসেন্টাতে, ফিটাসে তৈরি হয়, ওইটা প্লাসেন্টার মাধ্যমে মায়ের বডিতে গিয়ে মায়ের বডির মাধ্যমে সেটা এক্সক্রিয়েট হয়। তাহলে আর্টারি যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেটা হচ্ছে ফ্রম প্লাসেন্টা থেকে ফিটাসে আসে। ভেন হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড। তাহলে এটা কই থেকে করবে, এটা হচ্ছে ফ্রম প্লাসেন্টা, প্লাসেন্টা টু ফিটাস, টু ফিটাস। এই হচ্ছে আর্টারি আর ভেনের কাজ। আর্টারি আর ভেনের কাজ। তাহলে হিউম্যান বডিতে আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এক্সেপশনাল হচ্ছে কি পালমোনারি আর্টারি, যেটা হার্টে থাকে, সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আরেকটা হচ্ছে কি আম্বিলিকাল আর্টারি, সেটাও ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ফিটাস থেকে প্লাসেন্টাতে। আবার হচ্ছে ভেন, হিউম্যান বডিতে ভেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এক্সেপশনাল হচ্ছে পালমোনারি ভেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এর মধ্যে আরেকটা এক্সেপশনাল হচ্ছে আম্বিলিকাল ভেন, যেটা হচ্ছে প্লাসেন্টা থেকে ফিটাসে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আচ্ছা, এই হচ্ছে আম্বিলিকাল ভেন। তাহলে কে প্লাসেন্টা দিয়ে ট্রান্স করে? আনসার হবে কি আম্বিলিকাল ভেন। 15. Normal weight gain during pregnancy is how many kg? ডিউরিং প্রেগন্যান্সিতে নর্মাল কত কেজি ওয়েট হচ্ছে বৃদ্ধি পায়? 14 কেজি, 16 কেজি, 8 কেজি, 11 কেজি। নর্মাল ওয়েট গেইন কত হয় প্রেগন্যান্সি পিরিয়ডে? প্রেগন্যান্সি পিরিয়ডে নর্মালি কতটুকু ওয়েট বৃদ্ধি পায়? জান্নাত লাসা দিয়েছেন এ, শারমিন আক্তার 11 কেজি, তামান্না আক্তার 15 বি, তাজুল ইসলাম ডি। আচ্ছা, অ্যান্সার হবে কি 11 কেজি। তাহলে নর্মালি 11 কেজি ওয়েট হচ্ছে বৃদ্ধি পায় ডিউরিং প্রেগনেন্সি। 16. হুইচ শুড অ্যাভয়েড ডিউরিং প্রেগনেন্সি? প্রেগনেন্সিতে আচ্ছা, প্রেগনেন্সিতে হচ্ছে কোন জিনিসটা অ্যাভয়েড করা উচিত? স্মোকিং, অ্যালকোহল, টোবাকো, অল অফ দ্য অ্যাবাভ। স্মোকিং, অ্যালকোহল, টোবাকো, অল অফ দ্য অ্যাবাভ। কোন জিনিসটা হচ্ছে অ্যাভয়েড করা উচিত? 16. 11 কেজি হবে, 11 কেজি। তাহলে ডিউরিং প্রেগন্যান্সিতে কোন জিনিসটা অ্যাভয়েড করা উচিত? স্মোকিং, অ্যালকোহল, টোবাকো, চিউইং, অল অফ দ্য অ্যাবাভ। স্মোকিং, অ্যালকোহল, টোবাকো সবগুলোই কি প্রেগন্যান্সিতে অ্যাভয়েড করা উচিত। 17. দ্য নর্মাল ডিউরেশন অফ প্রেগন্যান্সি। নর্মাল ডিউরেশন কত? প্রেগন্যান্সির নর্মাল ডিউরেশন
300 ডেজ, 250 ডেজ, 365 ডেজ, 280 ডেজ, 300 দিন, 250 দিন, 365 দিন, 280 দিন। 17 নর্মাল ডিউরেশন অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির নর্মাল ডিউরেশন কত? 300 দিন, 250 দিন, 365 দিন, 280 দিন। নিম পাতা দিয়েছেন 70D, ভেরি গুড। 280 ডেজ, 280 দিন। তাহলে নর্মাল প্রেগনেন্সির ডিউরেশন হচ্ছে 280 দিন। কিভাবে ক্যালকুলেশন করা হয়? 9 মান্থ প্লাস 7 ডেজ প্লাস হচ্ছে LMP, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এইভাবে ক্যালকুলেশন করে তাহলে নর্মাল ডিউরেশন হবে কত? 28 ডেজ। আচ্ছা 18 কুইকেনিং ডিউরিং দ্য প্রেগনেন্সি স্টার্টস বিটুইন। কুইকেনিং ডিউরিং দ্য প্রেগনেন্সি। কুইকেনিং মানে কি? প্রেগনেন্সির সময়ে কুইকেনিংটা কখন শুরু হয়? 12 থেকে 16 সপ্তাহ, 16 থেকে 20 সপ্তাহ, 20 থেকে 24 সপ্তাহ, 24 থেকে 28 সপ্তাহ। কখন হচ্ছে কুইকেনিংটা শুরু হয়? কুইকেনিং মানে হচ্ছে বাচ্চা নড়াচড়া। বাচ্চা নড়াচড়া অনেক সময় কিন্তু মা বুঝতে পারে, পেটে লাথি দেয় বা পা মুভমেন্ট করছে, পা নড়াচড়া করছে, এইটাকে বলা হয় কুইকেনিং। তাহলে কুইকেনিংটা কখন স্টার্ট হয়? এই যে বাচ্চা নড়াচড়া করে, পা লাথি দেয় মাকে, বা হচ্ছে মা নড়াচড়া বুঝতে পারে ফিটাসের, এটা কখন শুরু হয়? এটা হচ্ছে 16 থেকে 20 সপ্তাহের মধ্যে শুরু হয় কুইকেনিং। 18 দিয়েছেন এ, মিম বিনতে আনসার দিয়েছেন বি, হাসানা দিয়েছেন সি। 16 থেকে 20 সপ্তাহ হবে বি। 16 থেকে 20 সপ্তাহে কুইকেনিংটা শুরু হয় বা বাচ্চা নড়াচড়া হচ্ছে কি মা বুঝতে পারে বা ফিল করতে পারে। 19 হাউ ইডিডি ইজ ক্যালকুলেটেড। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কীভাবে ক্যালকুলেট করা হয়? 9 মান্থস প্লাস 7 ডেজ প্লাস LMP, LMP প্লাস 9 মান্থস প্লাস 10 ডেজ, LMP প্লাস 8 মান্থ প্লাস 7 ডেজ, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে কিভাবে হচ্ছে ইডিডি ক্যালকুলেট করা হয়? হৃদয় বাড়াই দিয়েছেন 19S, তামান্না আক্তার দিয়েছে 99, ভেরি গুড। 9 মান্থস প্লাস 7 ডেজ প্লাস হচ্ছে LMP, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে হচ্ছে 9 মান্থস যোগ করে আরও 7 দিন যোগ করলে ইডিডি পাওয়া যাবে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। 20 কেগেল এক্সারসাইজ আর ইউজফুল টু কন্ট্রোল। কেগেল এক্সারসাইজ কোন জিনিসটাকে কন্ট্রোল করার জন্য ব্যবহার বা প্রয়োজনীয়, ইউজফুল? অবেসিটি, ব্লাড সুগার লেভেল, হার্ট রেট, ইউরিনারি ইনকন্টিনেন্স। কেগেল এক্সারসাইজ এক ধরনের এক্সারসাইজ। এই এক্সারসাইজটা কোন জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই ইউজফুল, গুরুত্বপূর্ণ? অবেসিটি মানে স্থূলতা, স্থূলতা থেকে চিকন হওয়ার জন্য হচ্ছে কেগেল এক্সারসাইজ ইম্পর্ট্যান্ট। ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে রাখার জন্য, নাকি হচ্ছে হার্ট রেট কন্ট্রোলে রাখার জন্য, নাকি হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। তনি বিশ্বাস দিয়েছেন 20D, তামান্না আক্তার 20D, কাকলি মন্ডল হ্যাঁ দিয়েছেন 20D, ইউরিনারি ইনকন্টিনেন্স। যখন হচ্ছে কেগেল এক্সারসাইজের মাধ্যমে কি হয়? কেগেল এক্সারসাইজের মাধ্যমে হচ্ছে পেলভিক যে মাসেল আছে, পেলভিক ফ্লোর মাসেলগুলি স্ট্রং হয় বা শক্তিশালী হয়। যখন পেলভিক মাসেল দুর্বল থাকে তখন হচ্ছে কেউ যদি একটু জোরে হাঁচি দেয়, জোরে কাশি দেয় বা জোরে হাসি দেয়, জোরে হাঁচি কাশি হাসি দিলে যদি পেলভিক মাসেলগুলি দুর্বল থাকে, উইক থাকে, সেক্ষেত্রে কি হয়? ইউরিনারি ইনকন্টিনেন্স বা অটোমেটিক্যালি ইউরিনেশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই কেগেল এক্সারসাইজের মাধ্যমে পেলভিক যে মাসেলগুলি সেগুলোকে স্ট্রং করা হয়, শক্তিশালী করা হয়। তখন আর কি হয় না? ইউরিনারি ইনকন্টিনেন্স হয় না। এটাকে কন্ট্রোল করার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কেগেল এক্সারসাইজ। 21 দ্য নর্মাল অ্যাভারেজ ফিটাল হার্ট রেট ইন ইউটেরো ইজ। ইউটেরাইন লাইফে ফিটালের নর্মাল হার্ট রেট কত থাকে? 80 থেকে 120 বিটস পার মিনিট, 100 থেকে 120 বিট পার মিনিট, 120 থেকে 160, 180 থেকে 200 বিটস পার মিনিট। তাহলে ইউটেরাইন লাইফে ফিটালের হার্ট রেট অ্যাভারেজ কত থাকে?
এভারেজ কত থাকে ইউটারাইন লাইফে? নরিন ইসলাম দিয়েছেন সি, হাসানা সি, তন্নি শেষ দিয়েছেন সি, সুমন চৌধুরী দিয়েছেন সি, হাসানা দিয়েছেন সি। হ্যাঁ, 120 থেকে 160 বিটস পার মিনিট হচ্ছে অ্যাভারেজ ফিটাল হার্ট রেট। 22 মর্নিং সিকনেস ডিউরিং আর্লি প্রেগনেন্সি ইজ ডিউ টু। মর্নিং সিকনেস, একটা হচ্ছে মর্নিং সিকনেস আর একটা হচ্ছে মোশন সিকনেস। মোশন সিকনেস, আচ্ছা, যখন প্রেগন্যান্সি পিরিয়ডে কি হয়, নৌশিয়া হয়, ভমিটিং হয়, বমি বমি ভাব হয়, সেটাকে বলা হয় মর্নিং সিকনেস। ইউজুয়ালি এটা হচ্ছে রাইজিং আফটার দ্য বেড, সকালে ঘুম থেকে ওঠার পর প্রেগন্যান্সি পিরিয়ডে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর কী কী হয়, নৌশিয়া ভমিটিং হয়, নৌশিয়া ভমিটিং, বমি বমি ভাব হয় বা বমি হয়। এটা যদি প্রেগন্যান্সি টাইমে হয় সেটাকে বলা হয় মর্নিং সিকনেস। এই একই জিনিস নৌশিয়া ভমিটিং অনেক সময় কি হয়, বাস জার্নি করার সময় বা প্লেনে জার্নি বা ট্রাভেল করার সময় যদি হয় সেটাকে বলা হয় মোশন সিকনেস। তাহলে ট্রাভেলিংয়ের সময় যদি নৌশিয়া ভমিটিং হয় সেটাকে বলা হয় মোশন সিকনেস, আর প্রেগন্যান্সি টাইমে যদি হয় সেটাকে বলা হয় মর্নিং সিকনেস। তাহলে এটা মূলত কিসের কারণে হয়? ইনক্রিজড এসএসজি হরমোন, ইনক্রিজড অ্যাসিডিটি, ইনক্রিজড প্রজেস্টেরন, ইমোশনাল ফ্যাক্টর। আচ্ছা, এর মধ্যে অনেকেই আনসার করেছেন 22-এর সি, 22-এর এ, 22-এর বি, 22-এর সি, 22-এর এ। ইনক্রিজ, আচ্ছা, প্রেগন্যান্সি পিরিয়ডে কি হয়, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন বেড়ে যায়, প্লাসেন্টা থেকে একটা হরমোন সিক্রেট হয় এসএসজি হরমোন। এই লেভেলটা কি হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে মূলত কি হয়, হচ্ছে নৌশিয়া ভমিটিং বা মর্নিং সিকনেসটা হয়। 23 অধর আরোহী 22 এ। আচ্ছা, ব্লাইটেড ওভাম মিন্স, ব্লাইটেড ওভাম মানে কি? ওভাম উইথ এমব্রায়ো, ওভামের মধ্যে এমব্রায়ো থাকবে। ওভাম উইথাউট এমব্রায়ো, এমব্রায়ো মানে কি ভ্রূণ, মানে যে ওভামে ভ্রূণটা থাকবে সেটাকে বলা হয় ব্লাইটেড ওভাম, নাকি যে ওভামে এমব্রায়ো থাকবে না বা ভ্রূণ থাকবে না উইদাউট এমব্রায়ো সেটাকে বলা হয় ব্লাইটেড ওভাম। ওভাম ইন লোয়ার পার্ট অফ ইউটেরাস, ওভাম যখন ইউটেরাসের লোয়ার পার্টে থাকবে সেটাকে বলা হয়, নাকি একটোপিক প্রেগন্যান্সিকে বলা হয়? কোন জিনিসটাকে বলা হয় ব্লাইটেড ওভাম? আচ্ছা, অধর আরোহী দিয়েছেন 23 এ ওভাম উইথ এমব্রায়ো, অঞ্জনা মণ্ডল দিয়েছেন 23 বি, তামান্না আক্তার দিয়েছেন ডি একটোপিক প্রেগন্যান্সি, সুমাইয়া তালুকদার দিয়েছেন এ ওভাম উইথ এমব্রায়ো। আচ্ছা, এটা একটু বোঝান তান্নি বিশ্বাস 23 এম। আচ্ছা, ব্লাইটেড ওভাম মানে কি? মূলত ইউটেরাসের ফেলোপিয়ান টিউবে কি হয়, ফেলোপিয়ান টিউবে হচ্ছে নিষিক্ত হয়, ডিম্বাণু নিষিক্ত হয় বা ফার্টিলাইজড ওভাম। ফার্টিলাইজড ওভাম ইমপ্লান্টেশন হয় কোথায়? ইউটেরাসে। যখন ফার্টিলাইজড ওভাম ইউটেরাসে ইমপ্লান্টেশন হবে ঠিকই, কিন্তু এই ওভামে কোনো এমব্রায়ো থাকবে না বা ভ্রূণ থাকবে না, ভ্রূণ বা এমব্রায়ো থাকবে না, তখন এই ওভামটাকে বলা হয় কি ব্লাইটেড ওভাম। এমব্রায়ো ছাড়াই ওভামটা বড় হবে, এমব্রায়ো থাকবে না। অনেকে আনসার করতেছেন 23 এ, সি, ডি, কেউ আর বলে না 23 বি। তাহলে যখন হচ্ছে ফার্টিলাইজড ওভাম এমব্রায়ো ছাড়াই ডেভেলপমেন্ট হবে, বড় হবে, এমব্রায়ো থাকবে না ওভামের ভিতরে, সেটাকে বলা হয় ওভাম উইদাউট এমব্রায়ো, সেটাকে বলা হয় ব্লাইটেড ওভাম। যখন এই কন্ডিশনটা ঘটবে, এমব্রায়ো কিন্তু থাকবে না, ভ্রূণ কিন্তু থাকবে না, বড় হবে না, ভ্রূণই নাই, বড় হবে কি? তখন প্রেগন্যান্সি, যেহেতু এটা ইমপ্লান্টেশন হবে, তখন প্রেগন্যান্সির মতো সিমটমস দেখা দিবে, নৌশিয়া হবে, ভমিটিং হবে, মাথা ব্যথা হবে, ঠিক আছে, কিন্তু কি এটার মধ্যে কোনো কি নাই, এমব্রায়ো নাই বা ভ্রূণ নাই। আনসার হবে 23 বি। ওকে, 24 মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সির জন্য মোস্ট কমন সাইট কোনটি? অ্যাম্পুলারি রিজন অফ দ্য ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে, ওভারিতে, সার্ভিক্সে, অ্যাবডোমেনে। এবার আসি একটোপিক প্রেগন্যান্সি।
ইউটারাসের বাইরে যে কোনো সাইটে যদি ইমপ্লান্টেশন হয় বা প্রেগনেন্সিটা হচ্ছে ডেভেলপমেন্ট হয়, সেটাকে বলা হয় অ্যাক্টোপিক প্রেগনেন্সি। সেটা হতে পারে ওভারিতে, হতে পারে অ্যাবডোমিনে, হতে পারে সার্ভিক্সে, হতে পারে টিউবের 4টা অংশের যে কোনো একটা অংশ হতে পারে। মানে ইউটারাসে থাকলে সেটা নর্মাল ইউটারাইন প্রেগনেন্সি, ইউটারাসের বাইরে অ্যাম্পুলাতে হোক, ওভারিতে হোক, সার্ভিক্সে হোক, অ্যাবডোমেনে হোক, যেখানেই হোক, 4টাই কিন্তু কি অ্যাক্টোপিক প্রেগনেন্সি। অ্যাক্টোপিক প্রেগনেন্সি এর মধ্যে মোস্ট কমন সাইট সবচেয়ে বেশি ঘটে যেটাতে 24 দিয়েছেন তন্নি বিশ্বাস এ, সুমাইয়া তালুকদার এ, হ্যাঁ অনেকেই দিয়েছেন এ। তাহলে মোস্ট কমন হচ্ছে কি অ্যাম্পুলারি রিজন ইন দ্য ফেলোপিয়ান টিউব, সবচেয়ে বেশি হয় যেহেতু অ্যাম্পুলাতে ফার্টিলাইজেশন ঘটে, সবচেয়ে বেশি অ্যাম্পুলাতেই হয়। সব কিছুই কিন্তু সবগুলোতেই অ্যাক্টোপিক প্রেগনেন্সি। তো মোস্ট কমন সবচেয়ে বেশি যেটাতে হয় অ্যাম্পুলারি রিজনে হয়। 25 The normal range of amniotic fluid index is amniotic fluid. আচ্ছা, amniotic fluid নর্মাল রেঞ্জ কত? 5 সেন্টিমিটার টু 14, 5 সেন্টিমিটার থেকে 14 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার থেকে 24 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার থেকে 16 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার। অ্যামনিওটিক ফ্লুইডের নর্মাল রেঞ্জ কত? আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলি। তন্নি বিশ্বাস দিয়েছেন 25B, আর রোশনি আক্তার দিয়েছেন 24, তাইজুল ইসলাম দিয়েছেন 25B। আচ্ছা, মোটামুটি অ্যামনিওটিক ফ্লুইড সম্পর্কে সবাই জানি। অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে একটা ক্লিয়ার ওয়াটারি লিকুইড। আচ্ছা, তাহলে একটা ক্লিয়ার স্বচ্ছ এক ধরনের তরল হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এটা কোথায় থাকে? অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকে। কোথায় থাকে? লোকেটেড ইন অ্যামনিওটিক ক্যাভিটি। অ্যামনিওটিক ক্যাভিটিতে থাকে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এবার অ্যামনিওটিক ক্যাভিটিটা কোথায় আছে? ইউটারাসে ভ্রূণটাকে ঘিরে একটা অ্যামনিওটিক স্যাক তৈরি হয়। অ্যামনিওটিক স্যাক, এটা হচ্ছে অ্যামনিওটিক স্যাক বা অ্যামনিওটিক মেমব্রেন যেটাকে বলা হয়। এই অ্যামনিওটিক স্যাক দ্বারা একটা ক্যাভিটি তৈরি হয়। এই ক্যাভিটিতে হচ্ছে ফ্লুইড থাকে, ক্লিয়ার লিকুইড ফ্লুইড থাকে, ওয়াটারি ফ্লুইড। এটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। আর এটা হচ্ছে কি এমব্রায়ো বা ফিটাস, এমব্রায়ো। আচ্ছা, তাহলে একটা বেলুনের মধ্যে পানি ভর্তি করলে যেরকম এরকম অ্যামনিওটিক স্যাকের মধ্যে ফ্লুইডটা থাকে, ফ্লুইডের মধ্যে কি থাকে? এমব্রায়োটা থাকে। এমব্রায়োটা হচ্ছে ভাসতে থাকে। অ্যামনিওটিক ফ্লুইডের হচ্ছে ক্লিয়ার ওয়াটারি লিকুইড, এটাকে আরেক নামে বলা হয় লাইকোরেমনি। তো এর বিভিন্ন ভলিউম আছে, এত ইক্স, এত 12 সপ্তাহে 50 ml থাকে। তারপর হচ্ছে 12 সপ্তাহে থাকে 50 ml, 20 উইক্সে থাকে 400 ml, আর 36 থেকে 38 উইকে থাকে হচ্ছে 1 লিটার, আর টার্মের সময় থাকে 600 থেকে 800 ml, 43 উইক্সে থাকে সেটা আবার কমে আসে 200 ml। তো এই অ্যামনিওটিক ফ্লুইডের কাজ কি? অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে একটা এই অ্যামনিওটিক ফ্লুইডটা বাচ্চাকে বা ফিটাসকে এক্সটার্নাল ইনজুরি থেকে রক্ষা করে। যখন একটা বেলুন ভর্তি ফ্লুইড থাকবে, পানি থাকবে, বেলুন ভর্তি পানি, তখন কিন্তু এটার ভিতরে একটা অবজেক্ট থাকে। অবজেক্ট যদি আমি রাখি কোনো একটা কিছু, এটা কিন্তু কি করে? এটা অ্যামনিওটিক ফ্লুইডে ভাসতে থাকে, তরলের মধ্যে বেলুনের ভিতরে হচ্ছে ভাসতে থাকবে। যখন এটা ভাসতে থাকবে, আমি যতই বেলুন ধরে চাপ দেই না কেন, চারপাশ থেকে যদি চাপ দেয়, এটা বেলুনের পানিতে কিন্তু চাপটা লাগবে। এই যে অবজেক্ট আছে এটাতে কিন্তু প্রেশারটা লাগবে না। তো এই যে যদি অ্যামনিওটিক ফ্লুইডের মেইন কাজ হচ্ছে কি, এটা হচ্ছে ফিটাসকে এক্সটার্নাল ইনজুরি থেকে রক্ষা করে। বাইরে থেকে যতই চাপ আসুক, এটার উপরে প্রেশারটা পড়বে, পানির উপরে। বেলুনের উপর পানি দিয়ে প্রেশার দিলে যেরকম, এরকম হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক স্যাকে পানি দিয়ে যদি আমরা বাইরে থেকে এক্সটার্নাল ইনজুরি হয় বা প্রেশার দিই, এরকম বাইরের প্রেশার বা এক্সটার্নাল ইনজুরি থেকে রক্ষা করে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। এটা হচ্ছে মেইন কাজ। ফিটাসের যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা মেনটেন করে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। বেলুনের ভিতরে যদি পানি থাকে, একটা অবজেক্ট কিছু ছেড়ে দিলে সেটা কিন্তু ওই বেলুনের মধ্যে পানিতে কি করবে? ভাসতে থাকবে। সেমভাবে ফিটাসটা কি হয়? এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসতে থাকে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে এটাকে কি করে? একটা ফ্রিলি মুভমেন্ট করতে সাহায্য করে, গ্রোথ হতে সাহায্য করে।
অ্যামনিওটিক ফ্লুইড ডেলিভারির সময় কী করে, নিচের দিকে একটা হাইড্রোস্ট্যাটিক ওয়েজের মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করে, যার কারণে সার্ভিসটা কী হয়, ডাইলেটেশন হয় ডেলিভারির সময়। এটা নর্মাল, তাহলে অ্যান্সার হবে। আচ্ছা, এবার আসি অ্যান্সারে। এটা হচ্ছে 5 সেন্টিমিটার টু 25 সেন্টিমিটার হচ্ছে নর্মাল রেঞ্জ, 5 থেকে 25 সেন্টিমিটার। 26. Placenta previa and abruptio placenta are examples of. Placenta previa abruptio placenta কিসের এক্সাম্পল? অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, একলামশিয়া ভেসিকুলার মোল। অ্যান্টিপার্টাম হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ, একলামশিয়া ভেসিকুলার মোল কিসের এক্সাম্পল হচ্ছে? প্লাসেন্টা প্রিভিয়া আর হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা। তামান্না আক্তার দিয়েছেন 26B, পোস্টপার্টাম হেমোরেজ। নুসরাত শারমিন দিয়েছেন ডি। রুকেয়া মিম দিয়েছেন 26A। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। অ্যান্টিপার্টাম হেমোরেজ। প্লাসেন্টা প্রিভিয়াকে যখন ইউটারাসের প্লাসেন্টাটা নিচে গ্রো করবে, সার্ভিসটাকে ঢেকে রাখবে, এটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। যখন হচ্ছে ইউটারাসের প্লাসেন্টাটা সিরে চলে আসবে, ইউটারাসে অ্যাটাচ করে লাগার কথা, কিন্তু এটা সিরের নিচে চলে আসবে, এখান দিয়ে তারপর ব্লিডিং হবে, এটাকে বলা হয় অ্যাব্রাপশিও প্লাসেন্টা। এই যদি হয় তখন কি হয়? অ্যান্টিপার্টাম হেমোরেজ হয়। অ্যান্টিপার্টাম হেমোরেজের এক্সাম্পল হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা। লাস্ট পর্যায়ে চলে আসছে, লাইটেনিং টেক্স প্লেস এট। কততম উইক্সে লাইটেনিং ঘটে? 30 সপ্তাহ, 32 সপ্তাহ, 34 সপ্তাহ, 36 সপ্তাহ। কততম সপ্তাহে লাইটেনিংটা ঘটে? তো লাইটেনিং হয় হচ্ছে কত? টেক্স প্লেস 36 উইকস। 36 উইকস। 28. The second stage of labor is stage of. লেবারের সেকেন্ড স্টেজে কি হয়? সেকেন্ড স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজে ইউটেরাইন কন্ট্রাকশন অ্যান্ড রিট্রাকশন হয়, ইউটেরাইন কন্ট্রাকশন ঘটে, প্লাসেন্টা ডেলিভারি হয়, ডাইলেশন অফ দ্য সার্ভিক্স হয়, এক্সপালশন অফ ফিটাস হয়। তাহলে সেকেন্ড স্টেজে কোন ঘটনা ঘটে? ইউটেরাইন কন্ট্রাকশন হয়, প্লাসেন্টা ডেলিভারি হয়, সার্ভিক্স ডাইলেট হয়, এক্সপালশন অফ ফিটাস, ফিটাস এক্সপালশন হয়। বৃষ্টি ভাইবস দিয়েছেন 28D ডি এক্সপালশন। রুকে মিম দিয়েছেন 28D। ওকে, তাহলে সেকেন্ড স্টেজ, দ্বিতীয় স্টেজে লেবারের স্টেজ কয়টি? 4টি। লেবারের স্টেজ হচ্ছে 4th স্টেজ, 4টা স্টেজ। দেয়ার আর 4 স্টেজ, 4টা স্টেজ হচ্ছে লেবারে। প্রথম ফার্স্ট স্টেজে কি হয়? ফার্স্ট স্টেজে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন থেকে শুরু হয়ে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্সটা ডাইলেটেশন হয় ফার্স্ট স্টেজে। সেকেন্ড স্টেজে হচ্ছে যখন সার্ভিক্স ডাইলেটেশন হয়, ডাইলেট হয়, তখন কি হয়? ফিটাস ডাইলেটেশন হয়, ফিটাস এক্সপালশন হয়, সরি, ফিটাস হচ্ছে এক্সপালশন হয়। ফিটাস এক্সপালশন হয় কত? সেকেন্ড স্টেজে। আচ্ছা, ফিটাস এক্সপালশন একদম ফুল প্লাসেন্টা সার্ভিক্স ডাইলেশন থেকে শুরু হয়ে একদম ফিটাস এক্সপালশন হয় হচ্ছে সেকেন্ড স্টেজে, ফিটাস এক্সপালশন হয়ে গেছে। থার্ড স্টেজে হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি হয় বা প্লাসেন্টা হচ্ছে এক্সপালশন হয়। ফোর্থ স্টেজে গিয়ে কি হয়? ফোর্থ স্টেজে হচ্ছে অবজারভেশনাল পিরিয়ড, মা এবং ইনফ্যান্টকে কি হয়? অবজারভেশনে রাখা হয় 1 থেকে 2 ঘন্টা। তাহলে এই হচ্ছে 4টা স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে অ্যাবডোমিনাল পেন থেকে শুরু করে ট্রু লেবার পেন থেকে শুরু হয়ে একদম ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স, 10 সেন্টিমিটার ডাইলেশন হয়। সেকেন্ড স্টেজে ফিটাস এক্সপালশন হয়, থার্ড স্টেজে প্লাসেন্টা এক্সপালশন হয়, ফোর্থ স্টেজে মাকে হচ্ছে কি করা হয়? অবজারভেশন রাখা হয়। 29. পার্টোগ্রাফ ইজ ফার্স্ট প্ল্যান্ট বাই। পার্টোগ্রাফ কে প্ল্যান্ট করে? পার্টোগ্রাফ কি এক ধরনের গ্রাফিক্যাল চার্ট, গ্রাফিক্যাল চার্ট। কখন ইউজ করা হয়?
প্রোগ্রেস অফ লেবার, লেবারের প্রোগ্রেস মেজারমেন্ট করার জন্য হচ্ছে কি করা হয়, পার্টোগ্রাফ ব্যবহার করা হয়। এরা প্রথম কে প্ল্যান করেন, রবার্ট জ্যাকবসন ফ্রাইডম্যান চ্যাডউইক, রবার্ট জ্যাকবসন ফ্রাইডম্যান চ্যাডউইক। মিম বিন আজহার দিয়েছেন 29C, ভেরি গুড। ফ্রাইডম্যান হচ্ছে প্রথম পার্টোগ্রাফ নিয়ে প্ল্যান করেন। 30 লাস্ট কোশ্চেন। 29C তিথি মজুমদার, 29C সুমাইয়া তালুকদার দিয়েছেন 29C। আচ্ছা, প্রি-টার্ম লেবার। প্রি-টার্ম লেবার ইজ হোয়েন ইট অকার্স বিটুইন। প্রি-টার্ম লেবার আমরা কোন সময় ঘটলে সেটাকে আমরা প্রি-টার্ম লেবার বলবো। 20 থেকে 37 সপ্তাহের মধ্যে, 32 থেকে 36 সপ্তাহ, 16 থেকে 20 সপ্তাহ, 24 থেকে 30 সপ্তাহ। তাহলে প্রেগন্যান্সির কততম সপ্তাহে যদি লেবারটা হয় সেটাকে আমরা বলবো প্রিটার্ম লেবার। তাহলে প্রিটার্ম লেবার বৃষ্টি ভাইবস দিয়েছেন 30B। প্রিটার্ম লেবার তাইজুল ইসলাম দিয়েছেন 30B। $29 হবে ফ্রাইডম্যান সি। আচ্ছা, টার্ম হচ্ছে কি 37 to 42 উইকস হলে সেটাকে বলা হয় টার্ম। যদি 37 উইকসের আগে হয় সেটাকে বলা হয় প্রি টার্ম। আর যদি 42 উইকসের পরে হয় সেটাকে বলা হয় পোস্ট টার্ম। পোস্ট টার্ম। নর্মাল টার্ম হচ্ছে 37 থেকে 42 সপ্তাহ, 37 সপ্তাহের আগে ডেলিভারি হয়ে গেলে প্রি টার্ম, 42 সপ্তাহ পরবর্তীতে ডেলিভারি হলে সেটাকে বলা হয় পোস্ট টার্ম। তাহলে নর্মাল প্রি টার্ম অকার্স হচ্ছে 20 to 37 উইকস অফ জেস্টেশন। 20 থেকে 37 সপ্তাহ জেস্টেশনে যদি ডেলিভারি হয় সেটাকে বলা হয় হবে কি প্রি টার্ম। ওকে, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। এই ছিল আজকের মিডওয়াইফারি ফ্রি ক্লাস। হবে 20 to 37 উইকস। ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। এমএসটি পুষ্প দিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া তালুকদার থ্যাংক, ওয়েলকাম। মিডওয়াইফারি অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট, মিডওয়াইফারি থেকে অনেক কোয়েশ্চেন আসে, আর মিডওয়াইফারিটা একটু বুঝে বুঝে বলে অনেক ইজি। যারা মুখস্থ করে তাদের জন্য কঠিন, কিন্তু মিডওয়াইফারি যদি কেউ বুঝে বুঝে বেসিক ধরে ধরে বুঝে পড়ে তাহলে কিন্তু অনেক সহজ একটা সাবজেক্ট। তাইজুল ইসলাম দিয়েছেন মিডওয়াইফারি আর কি ক্লাস হবে, এটা পেজে মেসেজ দেবেন। মুসলিমিন ইসলাম সাথী থ্যাংক ম্যাম, ওয়েলকাম। মলিন মাহমুদ আক্তার মিষ্টি, ওয়েলকাম। মুসলিমিন ইসলাম সাথী, আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগে, থ্যাংক ইউ। এমএসটি পুষ্প, আল্লাহ হাফিজ। তাজুল ইসলাম থ্যাংকস। শাহনাজ পারভিন থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরও থ্যাংকস। এই রোজার মধ্যে রোজা রেখে সবাই হচ্ছে ধৈর্য ধরে সাথে ছিলেন, এর জন্য সবাইকেই ধন্যবাদ। এমএসটি পুষ্প, আল্লাহ হাফিজ। তাজুল ইসলাম থ্যাংকস, ওকে। তাসনিয়া ইফাত লিয়া থ্যাংকস, ওয়েলকাম। তো হচ্ছে রোজা রেখে কষ্ট করে সবাই সাথে থাকার জন্য, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য, অ্যান্সার করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। জান্নাত লাইসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, মিডওয়াইফারি ক্লাসটা আজকের মতো এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তন্নি বিশ্বাস, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। আচ্ছা হ্যাঁ না ম্যাম, ইফতারির দাওয়াত রইল, থ্যাংক ইউ।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কোনো নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা সাবজেক্টের ক্লাস নিয়ে। আল্লাহ হাফিজ।